তীব্র দাবদাহের কবলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন মানব সৃষ্ট দুর্যোগ বলে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুর বিরুদ্ধে যে কোনো সময় আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির গুঞ্জন ঠেকাতে তৎপর তেল আবিব ধর্ণা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে দিন দিনই কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন। পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের তাগিদ জেলেনস্কির। দেখছেন যমুনা আইডিসকে। এসবের বিস্তারিত এবং আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। তীব্র দাবদাহের কবলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া। বিশ্লেষকরা বলছেন জীবাশ্ম জ্বালানির ব্যবহারই এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। সেই সাথে প্রভাব আছে প্রশান্ত সাগরের উষ্ণ বায়ু প্রবাহ এল নিনিরও। পাশাপাশি বৃক্ষনিধন আর জলাশয় ভরাট আরও ভয়ঙ্কর করেছে পরিস্থিতি। পর্যাপ্ত গাছ আর নদী নালা না থাকায় শোষিত হচ্ছে না এই প্রচণ্ড তাপ। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার সব দেশের অবস্থাই এখন এমনই। দেশভেদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায়। এত গরম যে ছুটির দিনেও দোকানে কাস্টমার নেই। সত্যি এই গরমে বাইরে বের হওয়াটা কঠিন। ফিলিপাইনে এবার অস্বাভাবিক গরম, একেবারেই সহ্য করার মতো নয়। মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে। বাইরে বের হওয়ার কথা ভাবতেও কষ্ট হয়। অনেকে অসুস্থও হয়ে পড়েছে। গেল কয়েক বছর ধরেই গ্রীষ্মে বিভিন্ন দেশে লক্ষ্য করা গেছে হিটওয়েভ। তবে চলতি বছর যেন ছাড়িয়ে গেছে সব রেকর্ড। দিনকে দিন এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? বারবার ঘুরে ফিরে আসছে এই একটি প্রশ্নই। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে। গেল কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে বেড়েছে এর ব্যবহার। পরিণতিতে উৎপাদন হয়েছে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসির মতো গ্রিনহাউস গ্যাস, যেগুলো তৈরি করেছে গ্রিনহাউস এফেক্ট। এতে করে পৃথিবীতে সূর্যের তাপ ঢুকছে ঠিকই, কিন্তু বেরোতে পারছে না। তাই দিন দিন বাড়ছে বিশ্বের তাপমাত্রা। প্রশান্ত মহাসাগরে উষ্ণ বায়ু প্রবাহের কারণেও বাড়ছে গরম, যা পরিচিত এল নিনো হিসেবে। এর প্রভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বদলে যায় বায়ু প্রবাহ। পূর্ব দিকের বদলে বাতাস প্রবাহিত হয় পশ্চিম দিকে, যে কারণে কমে যায় বৃষ্টিপাত, বেড়ে যায় তাপমাত্রা। সাধারণত 4 থেকে 7 বছর পরপরই দেখা দেয় এল নিনো। স্থায়ী হয় 1 থেকে 1.5 বছর। তবে বর্তমানে এটি বেশ ঘন ঘনই দেখা যাচ্ছে। শুধু গরমই নয়, শীতের সময় শীতও অতিরিক্ত পড়ে। এল নিনো, লা নিনার প্রভাব তো রয়েছেই। জলবায়ু পরিবর্তনও এই চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণ। তবে কোনো কিছু খুব নিশ্চিত করে বলে দেওয়া যায় না। আবহাওয়া নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। তীব্র এই তাপমাত্রা শোষণের জন্য নেই পর্যাপ্ত পরিমাণ গাছপালা ও জলাশয়। জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে 1 কোটি হেক্টর জমি থেকে কেটে ফেলা হয় গাছ। তার উপর বাড়িঘর তৈরি সহ বিভিন্ন কারণে ভরাট করে ফেলা হয়েছে বহু জলাশয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিকভাবেই শুকিয়ে যাচ্ছে অনেক নদী, খাল, বিল। পরিণতিতে দিন দিন উত্তপ্ত হচ্ছে পৃথিবী। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববারও রাতভর গাজা সিটি ও রাফায় বিমান হামলা চালিয়েছে ইহুদি সেনারা। বোমা হামলা আর গোলাবর্ষণে গেল 24 ঘন্টায় গাজা জুড়ে প্রাণ গেছে 34 জনের। শুধু রাফা আর গাজা সিটিতেই প্রাণহানি 27। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলা চালানো হয়েছে বেশ কিছু শরণার্থী শিবিরে। গুরুতর আহত অর্ধ শতাধিক। সোমবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত নিহত হয়েছে 34,000-এর বেশি ফিলিস্তিনি। আহত ছাড়িয়েছে 77,000। একমাত্র যুক্তরাষ্ট্রই পারে রাফায় ইসরায়েলি হামলা থামাতে, এ মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাখা ভাষণে বলেন এই কথা। রাফায় ইসরায়েলের স্থল অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন সেখানে যে কোনো ধরনের হামলাই হবে ফিলিস্তিনিদের জন্য বিপর্যয়। বেশ কিছুদিন ধরেই রাফায় স্থল অভিযানে ঘোষণা দিয়ে আসছে তেল আবিব। বর্তমানে অঞ্চলটিতে বাস করছেন 14 লাখের বেশি শরণার্থী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সৌদি আরবের রিয়াদে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনের মূল এজেন্ডা গাজা পরিস্থিতি। বিশেষ ব্রিফিং হবে সোমবার।
গাজার প্রায় সব ফিলিস্তিনি রাফায় অবস্থান নিয়েছে। সেখানে যে কোনো ধরনের হামলা মারাত্মক বিপর্যয় বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলে। কেবল তারাই পারে তেল আবিবকে থামাতে। রাফায় স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিবেচনায় নিতে রাজি হয়েছে ইসরায়েল, এমন দাবি মার্কিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বির। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। রোববার এক সাক্ষাৎকারে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বিষয়গুলো। ইসরায়েলের আগ্রাসনের জেরে গাজার প্রায় 14 লাখ মানুষ আশ্রয় নিয়েছে রাফায়। আন্তর্জাতিক মহলের দাবি, রাফা প্রায় নিয়মিত বিমান হামলা চলে। এর মধ্যে স্থল অভিযান চালানো হলে ঘটবে চরম মানবিক বিপর্যয়। এরপরও শহরটিতে পদাতিক বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অনড় তেল আবিব। ওয়াশিংটন বলছে, মানবিক সংকট এড়ানোর যথাযথ পরিকল্পনা ছাড়া রাফায় স্থল অভিযানের সমর্থন দেবে না তারা। মধ্যপ্রাচ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এজেন্ডার শীর্ষে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য তাগিদ দেয়া, অন্তত 6 সপ্তাহের জন্য সব জিম্মি মুক্তির সুযোগ হোক এবং অবশ্যই গাজায় সহজে ত্রাণ প্রবেশের সুযোগ তৈরি হোক। ইসরায়েলিদের উদ্দেশ্য নিয়েও আলোচনা করবেন। ইসরায়েলিরা প্রেসিডেন্ট বাইডেনের কথা রাখতে শুরু করেছে। গাজা সংকটের স্থায়ী সমাধান চায় সৌদি আরব। রোববার রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এই অঞ্চলের সবার স্বার্থেই এই সংকটের একটি স্থায়ী সুরাহা করতে চাই, কারণ এটাই সব পক্ষের দুর্দশা লাঘবের একমাত্র উপায়। কেবল বলার জন্য বলা নয়, এটা সম্ভব। ইসরায়েল বিরোধী আন্দোলনে এখন উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। নজিরবিহীন আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। নতুন করে অন্তত 20টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় ব্যাপক ধরপাকড় চালাচ্ছে নিরাপত্তা কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করেনি পুলিশ। এখনো পর্যন্ত 700-এর বেশি শিক্ষার্থীদের আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মুখোমুখি হয় ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলের পক্ষে অবস্থানকারী শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়ায় তারা, তবে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যে কোনো সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আর তার ঠেকাতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে তেল আবিব। মিত্র যুক্তরাষ্ট্রের সাথে রাখছে সার্বক্ষণিক যোগাযোগ। এসব তথ্য জানা যাচ্ছে ইসরায়েলেরই বিভিন্ন গণমাধ্যমে। অবশ্য আইসিসির কোনো রায় মেনে নেবে না নেতানিয়াহু প্রশাসন, আগে ভাগেই সেটি স্পষ্ট করেছে তেল আবিব। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে 34,000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত 20 লাখ। ত্রাণ প্রবেশের সব পথ বন্ধ হওয়ায় তৈরি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি। গত কয়েক মাসে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে তেল আবিবের সেনাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক বিচার আদালতের তত্ত্বাবধানেও চলছে তদন্ত। আইসিসির সাথে সম্পৃক্ত এক কর্মকর্তার সূত্রে সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যমে জানানো হয়, শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। একই পদক্ষেপ নেওয়া হতে পারে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও আইডিএফ চিফ অব স্টাফ হার্জি হালেভির বিরুদ্ধেও। হত্যাকারী শত্রু যারা সরাসরি ইসরায়েলকে ধ্বংসের ঘোষণা দেয়, তাদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা না করে উপায় নেই। আইসিসি যদি এমন কোনো নির্দেশ জারি করে, আইডিএফের কমান্ডার ও সেনারা ক্ষতিগ্রস্ত হবে। সন্ত্রাসী সংগঠন হামাস ও ইরানের নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো উস্কানি পাবে, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গ্রেফতারি পরোয়ানার শঙ্কায় এরই মধ্যে ব্যাপক দেন দরবার শুরু করেছে তেল আবিব। কিভাবে এ পরিস্থিতি এড়ানো যায় তা নিয়ে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে চলছে বৈঠক, পরামর্শ, আলোচনা। বারবারই ধর্ণা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। একই সাথে আগ্রাসনের পক্ষে গাইছে সাফাই। আমার নেতৃত্বে ইসরায়েল কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন কোনো রায় মেনে নেবে না যা ইসরায়েলের আত্মরক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে। এ ধরনের পদক্ষেপ বাজে উদাহরণ তৈরি করবে। অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন, আইসিসির কোনো সিদ্ধান্ত বাধা হতে পারবে না ইসরায়েলের কর্মকাণ্ডে।
নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাড়তে পারে ইহুদি বিদ্বেষ, ছড়াতে পারে তেল আবিব বিরোধী তৎপরতা। এমন শঙ্কার কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন দেশে তেল আবিবের মিশনগুলোকে সতর্কও করেছে নেতানিয়াহু প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়ার সামরিক বাহিনীর কাছে দিন দিনই আরও কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন। হারাচ্ছে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ। খোদ দেশটির সেনাপ্রধান জানিয়েছেন এমন তথ্য। রণক্ষেত্রের কর্তৃত্ব ফিরে পেতে যুক্তরাষ্ট্র সহ মিত্রদের প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার কাছে আরও 3টি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। পূর্বাঞ্চলীয় নভোবাকমুতিভকার কয়েকটি স্থানের দখল নিয়েছে রুশ বাহিনী। আরও খারাপের দিকে যাচ্ছে ফ্রন্টলাইনগুলোর পরিস্থিতি, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দেশটির সেনাপ্রধান। এক টেলিগ্রাম পোস্টে বলেন, পূর্বাঞ্চলের সব ফ্রন্টেই বিপাকে সেনারা। আভদিভকার পর এবার চাসিভিয়ার দখলের চেষ্টায় পুতিন বাহিনী, জানিয়েছেন এমন কথাও। ফ্রন্টলাইনগুলোতে আরও বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। দোনেৎস্কের কয়েকটি স্থান থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে বেশ কিছু প্রতিরক্ষা লাইন। অনেক জায়গায় কৌশলগত সাফল্য অর্জন করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্রের চাহিদা দিয়েই যাচ্ছে ইউক্রেন। ফ্রন্টলাইনের পিছিয়ে পড়ার পেছনে গত কয়েক মাস ধরেই অস্ত্র গোলাবারুদের ঘাটতিকে দায়ী করছে কিয়েভের সামরিক বিভাগ। গত সপ্তাহে ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদন হয় যুক্তরাষ্ট্রে, যেখানে থাকবে যুদ্ধযান, স্টিঙ্গার, এয়ার ডিফেন্স, রকেট লঞ্চার, দূরপাল্লার মিসাইল, আর্টিলারি শেল সহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরঞ্জাম। কিয়েভের হাতে এগুলো পৌঁছাতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। এরপরও অবশ্য সাহায্যের আকুতি অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক সহায়তার যে প্রতিশ্রুতি ইউক্রেনকে দেয়া হয়েছে তার জন্য এখনো অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তাদের জোর দিয়ে বলেছি আমাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবেই, আর সেটা যত দ্রুত সম্ভব। যুদ্ধ শুরুর পর থেকে যাবৎ ইউক্রেনকে $40 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন 2 রাজ্য ওকলাহোমা ও আইওয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টর্নেডো। প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, নিখোঁজ বেশ কয়েকজন। রোববার আঘাত হানে টর্নেডো। নিহতদের মধ্যে 4 মাসের একটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত আরও অনেকে। টর্নেডোর জেরে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, উপড়ে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ব্যাপক ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা, ধ্বংসস্তূপ সরাতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে চলছে জরুরি বিভাগের অভিযান। গত 3 দিন ধরেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টর্নেডো। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। দুর্যোগের কারণে দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি সোমবার পর্যন্ত থাকবে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের। ইউরোপের দেশগুলোই বাড়ছে গুপ্তচর বৃত্তি। কয়েকদিনের ব্যবধানে জার্মানিতে গুপ্তচর সন্দেহে অন্তত 6 জনকে আটক করা হয়েছে। যুক্তরাজ্যেও 5 ব্যক্তিকে নেওয়া হয়েছে হেফাজতে। এসব ঘটনার জন্য চীন ও রাশিয়াকে দায়ী করছে ইউরোপ। উদ্বেগ জানিয়েছেন ন্যাটো মহাসচিব, তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার অভিযোগে সম্প্রতি জিয়ানজি নামের এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডির শীর্ষ প্রার্থী ম্যাক্সিমিলান ক্রাহর সহকারী ছাড়াও চলতি মাসে আর অন্তত 5 জন আটক হয়েছেন চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। চীন রাশিয়ার গুপ্তচরদের তৎপরতা বাড়ার অভিযোগ ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যেরও। শুক্রবার লন্ডন পুলিশ চীনকে তথ্য দেওয়ার অভিযোগে 2 গবেষককে আটক করে। এদের মধ্যে একজন কনজারভেটিভ পার্টির আইন প্রণেতার হয়ে কাজ করেছেন। এছাড়া রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দেশটিতে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য 2 দেশে এমন গুপ্তচর বৃত্তির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে অন্যদের মাঝেও। আর তাই জোটভুক্ত সব দেশকেই সতর্ক থাকার বার্তা দিয়েছেন ন্যাটো মহাসচিব। অবশ্যই ন্যাটো জোটের সব সদস্য দেশগুলোকে রুশ তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে হবে। গত সপ্তাহে জার্মানিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। যুক্তরাজ্য চীন রাশিয়ার সাথে গোপন যোগাযোগ থাকা 5 জনকে আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। যদিও ইউরোপে গুপ্তচর পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে চীন, দাবি বানোয়াট অভিযোগের মাধ্যমে দেশটির বিরুদ্ধে ছড়ানো হচ্ছে অপবাদ।
চীনের বিরুদ্ধে তথাকথিত গুপ্তচর বৃত্তির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা জোর দিয়ে বলতে চাই, চীনের বিরুদ্ধে যে কোনো অপবাদ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমরা জার্মানিকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। ইউরোপের বিভিন্ন দেশে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও নেদারল্যান্ডস, পোল্যান্ড ও বেলজিয়াম সহ কয়েকটি দেশ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্কুটি চালিয়ে জনসংযোগ করেছেন ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। সামাজিক মাধ্যমে ভাইরাল মন্ত্রীর ব্যতিক্রমী এই জনসংযোগ কৌশল। উত্তরপ্রদেশের আমেঠি থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি। সেখানে স্কুটি চালিয়ে স্থানীয়দের সাথে জনসংযোগ করেন তিনি। কোথাও কোথাও স্কুটি থামিয়ে ভক্তদের সাথে তোলেন সেলফিও। এ সময় এলাকার বিজেপি কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। পর্যালোচনা করেন নির্বাচনী এলাকার পরিস্থিতি। চলতি নির্বাচনে আমেঠির ভোট অনুষ্ঠিত হবে আগামী 20 মে। 2019 সালে রাহুল গান্ধীকে হারিয়ে এই আসন জিতেছিলেন স্মৃতি ইরানি। বহুতল ভবন থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল 8 মাসের শিশু। রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো ভারতের চেন্নাই। রুদ্ধশ্বাস অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় শিশুটি। নাটকীয় এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় 4 তলা থেকে দোতলার বারান্দার চালের উপর পড়ে শিশুটি। ভিডিওতে দেখা যায় টিনের চালের কিনারায় ঝুলছিল শিশুটি। স্থানীয়দের নজরে আসায় শুরু হয় ছুটোছুটি। উদ্ধারে এগিয়ে যায় ভবনের 3 বাসিন্দা। বিপদ এড়াতে দ্রুত নিচ বরাবর বড় চাদর মেলে ধরে প্রতিবেশীরা। কোনো দুর্ঘটনা ছাড়াই ব্যালকনির প্রান্ত থেকে উদ্ধার হয় শিশুটি। এই ঘটনার পরও শিশুটি পুরোপুরি সুস্থ। সাগরের বুকে যেন চলন্ত এক ফুল। অ্যান্টার্কটিকায় দেখা মিলল নতুন প্রজাতির এক প্রাণীর। দেখতে অবিকল লিলি ফুলের মতো, তাই নাম দেওয়া হয়েছে সি লিলি। চিলির একদল গবেষক সন্ধান পেয়েছেন সাদা রঙের বিরল এই সামুদ্রিক প্রাণীর। অদ্ভুত সি লিলির ভিডিও এরই মধ্যে ভাইরাল। প্রথম দেখায় মনে হতে পারে লিলি ফুল, তবে সাগরের গভীর জলরাশিতে তার নড়াচড়া প্রমাণ করবে এটি আসলে একটি প্রাণী। সি লিলি নামে পরিচিত পাওয়া প্রাণীটি একাইনোডার্মাটা পর্বের। এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে শরীরের অসংখ্য বাহুর সাহায্যে। চিলির একদল গবেষক বলছেন, এর আগেও কিছু সামুদ্রিক লিলি দেখা গেলেও এই প্রজাতিটির সন্ধান মিলল এবারই প্রথম। সামুদ্রিক লিলি শরীরের বাহুগুলোর সাহায্যে চলাচল করে। এরা শুধুমাত্র সমুদ্রে ভাসমান জলজ প্রাণী খেতে পারে। বাহুগুলো নড়াচড়া ও খাদ্য গ্রহণ উভয় কাজে ব্যবহৃত হয়। চলতি বছরের জানুয়ারিতে চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী গবেষণার অংশ হিসেবে যান অ্যান্টার্কটিকা অঞ্চলে। সেখানে ওয়েডেল সাগরের ভেগা দ্বীপে তাদের নজরে আসে বিরল প্রাণীটি। গবেষকদের ধারণ করা সামুদ্রিক লিলির ভিডিও ফুটেজ এরই মাঝে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। সি লিলির এই প্রজাতিটি দুর্লভ শ্রেণীভুক্ত করা হয়েছে। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। যমুনা ডেস্ক পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।